নমস্কার, সকলকে স্বাগতম। আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হলো ২০২৪ সালের মার্চ মাসের ১৫ তারিখ থেকে এপ্রিল মাসের ১৫ তারিখ। প্রায় একটা মাসের সময়কাল। আর মোটামুটি দেখা যায় এই একটা মাস রবি গ্রহ তিনি কিন্তু একটি নির্দিষ্ট রাশিতেই অবস্থান করে। ২-১ দিনের হেরফের হয়। অ্যাকচুয়ালি আমরা প্রতি বাংলা মাস ধরেই আলোচনাটা করি। তো এখানে আমরা দেখতে পারবো রবি তিনি পাইসেস অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন এবং তাছাড়াও বিভিন্ন প্ল্যানেটের অবস্থানগত পরিবর্তনের জায়গা রয়েছে। এ মাসে বুধের পরিবর্তন, মঙ্গল গ্রহের অবস্থান পরিবর্তন, স্পেশালি শনি মঙ্গলের একটি জ্যোতি বা সংজ্যোতি তৈরি হবে। তাছাড়াও আমরা দেখব শুক্রের রাশি পরিবর্তনের সমন্বয় রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রেই কোনো না কোনো পরিবর্তন সংঘটিত হতে চলেছে এই সমসাময়িক সময়। তার সাথে সাথে আমরা দেখব শনির নক্ষত্র পরিবর্তন রয়েছে ৬ তারিখ বা ৭ তারিখ এপ্রিল মাসের। সিগনিফিকেন্ট, মাসটা অত্যাধিক। তো চলুন আলোচনা করা যাক যে কতটা পজিটিভিটি আমরা পেতে পারি। এবং অবশ্যই আজকের আলোচনার বিষয়বস্তুতে যে রাশিটি রয়েছে সেটি মেষ। শুধু মেষ রাশি নয়, মানে মেষ রাশির ভিতরে যে ৩টি নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা দেখতে পারি, অশ্বিনী নক্ষত্র, দেবগণের নক্ষত্র, বরণী নক্ষত্র, নরগণের নক্ষত্রের জাতক জাতিকার এবং তৃতীয়ত কৃত্তিকা, দেবাড়িগণের নক্ষত্রের জাতক জাতিকাদের। তো তাদের নিয়েও আমরা কিন্তু বিশদে আলোচনা করব। দেখুন, প্রথমত বলে রাখি, হেলথের কথা নিয়ে যদি আমরা খুব স্পেসিফিক ভাবে আলোচনা করি, একটা জিনিস বুঝুন, রাশির অধিপতি মঙ্গল তিনি দশম থেকে একাদশে প্রবেশ করবেন এই মাসে, এই সময়ে, এবং সেটি হচ্ছে ১৫ তারিখ। কোথায় প্রবেশ করবে? কুম্ভ রাশি। এখন কুম্ভ রাশিতে আগে থেকে তো শুক্র রয়েছেন, শনি রয়েছেন। এখানে শনি মঙ্গলের জ্যোতিও আমরা পাবো এবং রাশি সাপেক্ষে সে যে একাদশে প্রবেশ করবে তার কিছু সিগনিফিকেশনও থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সিজনাল কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার সমন্বয়। বেশ কিছু ক্ষেত্রে আমরা স্বাস্থ্যজনিত উন্নতির জায়গায় লক্ষ্য করতে পারবো। এবার উন্নতির সীমা পরিসীমা থাকে। কোনো ক্ষেত্রে উন্নতির জায়গা আছে ধরুন 60%, কোনো ক্ষেত্রে 30%, কোনো ক্ষেত্রে 80%। বাট ওভারঅল যদি আমরা বিষয়টাকে চর্চা করার চেষ্টা করি তাহলে আমরা 50 থেকে 55% পজিটিভিটি গেইন করব যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ। এবং হেলথের ক্ষেত্রে আমরা পজিটিভিটি এক্সপেক্ট করছি। তবে যাদের অস্ত্রোপচার সংক্রান্ত কোনো সমস্যার জায়গা আগে থেকেই রয়েছে, ধরুন আপনি ডক্টর কনসালটেশন করেছিলেন এবং তিনি আপনাকে পরামর্শ দিয়েছেন যে আপনি কয়েকটা মাস পরে সার্জারির কথা ভাবুন, তাহলে এই জায়গায় এই যে শনি মঙ্গলের একটা সংযোগ তৈরি হয়েছে, অনেকের ক্ষেত্রে দেখা যাবে কোনো না কোনো এই সংক্রান্ত বিষয়ের অ্যাটাচমেন্ট বা সংযোগ তৈরি হতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা এই সময় লক্ষ্য করব, দেখুন, আপনাদের চলাফেরা ইত্যাদি বিষয়ে আমি সাবধানতার কথা বলি, তবে এই সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করার কথা বলি। তার মানে দ্রুতগামী, অত্যাধিক দ্রুতগামী বাইক না চালানো, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা, বা যে সমস্ত জায়গা থেকে আমরা তো জানি যে সমস্যা সাধারণত আসে, এবার একটা আনএক্সপেক্টেড ঘটনা সেটা হতেই পারে, কিন্তু সাধারণত সিঁড়িতে চড়া, রাস্তাঘাটে চলা বা কলের বার বা বাথরুম, এই সমস্ত জায়গাগুলিতে একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করতে হবে। আর তার সাথে সাথে আমি বলে রাখবো যে এই সময়ে চেষ্টা করবেন এমন কোনো জায়গাকে না যেতে বা জায়গাগুলোতে এড়িয়ে যেতে যেখানে সাধারণত দুর্ঘটনা ঘটে। এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের অর্থনৈতিক জায়গা। আর এই অর্থনৈতিক জায়গা ৩টি নক্ষত্রের কিন্তু ৩ রকম থাকবে না। ৩টি নক্ষত্রের প্রত্যেকের যে পজিটিভিটি আসছে, প্রত্যেকের যে প্রভূত ডেভেলপমেন্ট হচ্ছে সেটা নয়। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত আমরা ধরে নিই পজিটিভিটির জায়গা থাকবে। মানিটারি দিক থেকে পজিটিভিটি বাড়বে। এই সময় কিছু সোর্স অফ দ্য ইনকামের জায়গা তৈরি হবে। অনেকের হয়তো এই সময় চাকরিটা নিয়ে একটু অসুবিধার জায়গায় রয়েছে, তো সেই জায়গাটা কিছুটা কিওর হলো, এই ধরনের একটা সমন্বয় তৈরি হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি যদি আপনার নক্ষত্র হয়ে থাকে বরণী। বরণী নক্ষত্রের মনিটারি বিষয়ে এই সময়কালে দুরকম প্রভাব। প্রথম ১৫ দিন একটু ভালো, শেষের ১৫ দিন কিন্তু একটু জটিল। মানে প্রথম ১৫ দিন আমরা ভালো ফলাফলই পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো ফলাফল আসবে। আর শেষের ১৫ দিন, মানে এপ্রিলের প্রথম থেকে একদম এপ্রিলের ১৫, এই সময়কালটা কিন্তু ভরণীর জন্য একটু ডিস্টার্ব।
অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আমরা এন্টায়ার যদি টাইমিংটা দেখার চেষ্টা করি, তাহলে পুরো সময়টাই অনেকটা একই রকম। তবে 26শে মার্চ থেকে আপনাদের পজিটিভিটির মাত্রাটা কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেটি চলবে 9th এপ্রিল পর্যন্ত। তবে 2nd এপ্রিল থেকে 9th এপ্রিলের যে কম্বিনেশনটা, সেখানে কিছুটা পজিটিভ, কিছুটা নেগেটিভ। মানে 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত সময় এপ্রিলের ভালো, এপ্রিলের 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে সময়কালটা সেটা মিডিয়কর প্রকৃতির। তারপরের যে টাইমিংটা রয়েছে সেটি কিন্তু আবার একটু গোলযোগপূর্ণ বা নিউট্রাল প্রকৃতির থাকবে অশ্বিনীর জন্য। ভরণী নক্ষত্র আমি আলোচনা করেছি। কৃত্তিকার ক্ষেত্রে এই মাসটি কিন্তু অর্থনৈতিক বিষয়ে একটু চাপ, একটু বেশি এক্সপেন্স করার টেন্ডেন্সি দেখা যাবে। এমনিতেও মেষ রাশির জাতক জাতিকারা এক্সপেন্স করার ক্ষেত্রে সব থেকে বেশি ওস্তাদ হন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট না করলে আয় হয় না। তো আপনি ইনভেস্ট করছেন, এক্সপেন্স করছেন, আর যে খরচ করতে জানে না সে আয় করতে জানে। তো মেষ রাশির জাতক জাতিকাদের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, আবার খুব খারাপ লাগে, এরা র্যাশ ইনভেস্টমেন্ট করে ফেলে। ধরুন আজকে আপনার একটা কলমের দরকার, আপনি কি করলেন, স্টেশনারি কোনো একটা দোকানে গেলেন, এখানে যাওয়ার পর একটা কলম আপনি ক্রয় করলেন, কিন্তু আপনার মনে হলো যে আরেকটা জিনিস আছে, সেটা ধরুন আপনার এখন কোনো প্রয়োজনীয় নেই, সেটা আপনি বাড়ি কিনে নিয়ে চলে আসলেন, কারণ এটা পরে লাগতে পারে বা প্রয়োজন হতে পারে। এদিকে দেখা যাবে যখন ওই জিনিসটার প্রয়োজন হবে সেই জিনিসটাকে খুঁজে পাওয়া যাবে। তো এই ধরনের একদম সেম অ্যাজ ইট ইজ হবে এটা নয়, এই ধরনের কিছু ঘটনা মেষের সাথে ঘটে। আর কোনো ট্রানজিটের উপর এটা ডিপেন্ড করে না, এটা আপনাদের বেসিক ক্যারেক্টারিস্টিক। অনেকেই প্রশ্ন করেন যে দাদা মেষ রাশি আমার, তো কিছু কিছু স্পেসিফিক প্রেডিকশন বলুন যেটা একদম লাইফ লং। তো এই যে প্রেডিকশন গুলো না, এগুলো লাইফ লং। আর কিছু কিছু আনস্পেসিফিক প্রেডিকশন থাকে বা স্পেসিফিক প্রেডিকশন থাকে যেটা নির্দিষ্ট দশা অন্তর্দশায় থাকে। একজনের জন্মছকে নানান যোগ থাকতে পারে, নানান যোগ বলতে রাজযোগ থাকতে পারে, নিচভঙ্গ রাজযোগ থাকতে পারে, বিপরীত রাজযোগ থাকতে পারে, কিন্তু দেখতে হবে তার দশা অন্তর্দশা সেই রাজযোগের ফল প্রকাশ করছে কি। এমন এমন চার্ট দেখি না, একাদশে বৃহস্পতি, তার রাজযোগ রয়েছে, তার দুটো বিপরীত রাজযোগ রয়েছে বা একটা বিপরীত রাজযোগ রয়েছে, তার নিচভঙ্গ রাজযোগ রয়েছে, সে কিন্তু সেইভাবে ডেভেলপ করতে পারে। কারণ দশা যদি সিগনিফাই না করে তাহলে ডেভেলপমেন্ট ইউজুয়ালি আসে না। আচ্ছা, চলে আসি এবার আমরা পরবর্তী প্রসঙ্গে। তাহলে কৃত্তিকার ক্ষেত্রেও আমরা দেখলাম এক্সপেন্স বৃদ্ধির সংযোগ রয়েছে, তবে কৃত্তিকার আয় কমবে না, কৃত্তিকার আয় কিন্তু আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগের মধ্যে থাকে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি কমিউনিকেশন বা যোগাযোগ। আর এই যোগাযোগের বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন, বিশেষ করে কৃত্তিকার আর বিকর্ষণ। কারণ বারবার আপনি যোগাযোগ করতে চাইছেন, বারবার প্রতারিত হতে হচ্ছে, বাড়ি চলে আসছেন, মানে কোথাও যেন গিয়ে যোগাযোগের জায়গাটা স্টেবল নয়। যে মানুষটিকে ভাবলেন ঠিক আছে এবার আপনাকে সে হেল্প করবে, এবার আপনাকে সে আরেকটু ত্বরান্বিত করতে হেল্প করবে, মেষ কখনোই চায় না তাকে একটা মানুষ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে, এটা মেষ পারে না। তাই মেষ রাশির জাতক জাতিকাদের যারা হাজবেন্ড ওয়াইফ আছেন তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হয়। তারা কিন্তু স্বাধীন চেতা, তারা কোনো অন্যায় কাজ করবে না, মেষ রাশি কোনো অন্যায়ের মধ্যে যাবে না, এরা পরকীয়ার মধ্যেও সাধারণত যাবে না। কিন্তু আপনি যখনই তাকে বাঁধতে চাইবেন, মানে পরাধীন করতে চাইবেন, তখন কিন্তু জটিলতা। তাই মেষ রাশিকে ছেড়ে দিতে হয়। আর মেষ রাশি এমনিতেই কখনোই নেগেটিভ কাজে সাধারণত ইউজুয়াল যেতে চায়। দেখুন প্রত্যেকটি রাশির মধ্যেই ভালো মানুষ আছেন, প্রত্যেকটি রাশির মধ্যেই কিছু কিছু সমস্যাপ্রবণ মানুষও থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সংখ্যা গুরু নিয়ে যদি আমরা কথা বলি তাহলে মেষ রাশি কিন্তু একটা পজিটিভ রাশি। কারণ কালপুরুষের রাশি চক্রের প্রথম রাশি, অগ্নিতত্ত্বের প্রথম রাশি, যে পাবক গুণটা থাকা দরকার অগ্নির মধ্যে, সেই গুণ মেষ রাশির 3টি নক্ষত্রেই থাকে, কৃত্তিকা একটু বেশি পরিমাণে। যেমন যোগাযোগের ক্ষেত্রগুলো কিছুটা নষ্ট হয়েছে, এবং বিশেষ করে পলিটিক্যাল যে যোগাযোগের জায়গা, আপনি খুব বেশি টেন্সড রয়েছেন, খুব বেশি চিন্তিত রয়েছেন। আই স্ট্রংলি বিলিভ দ্যাট এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা ধনাত্মকতার জায়গা অন্তত পক্ষে আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ। এবং স্পেশালি মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু পলিটিক্যাল যোগাযোগের জায়গা দেখছি, অশ্বিনীর ক্ষেত্রেও কিন্তু যোগাযোগের জায়গা দেখছি। আর ভরণী নিউট্রাল চলছে। ভরণী সব থেকে বড় সমস্যা, ভরণীকে ইউটিলাইজ করে ভরণীকে ছেড়ে দেওয়া। এবং আপনার নিচু পোস্টে চাকরি করে মাঝে মাঝে এমন ট্রিট করে দেখবেন যেন আপনি তার উইক, বা আপনার পরিবারে আপনি মাথা, মাথা বলতে আপনি আয় করেন, কিন্তু আপনাকে থাকতে হয় যে সকলের আয় নিয়ে আপনি চলেন, বা সকলের আয়ের উপর ডিপেন্ড করে আপনার জীবন চলছে।
মানে সেইভাবে কিছু কিছু সময় তুচ্ছ তাচ্ছিল্য আপনাকে পেতে হয়, অপ্রয়োজনীয়। প্রয়োজনীয় ডেফিনেটলি। আচ্ছা, এবার চলে আসি বিদ্যা ক্ষেত্র নিয়ে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অর ইভেন্ট ফর অ্যারিজ ইন এপ্রিল অর মার্চ। সো এখানে গিয়ে আমরা দেখবো আপনাদের যে চতুর্থ ঘরের অধিপতি তিনি হলেন চন্দ্র। আর এই চতুর্থ ঘরে একটা অ্যাসপেক্ট রয়েছে, বিশেষ অ্যাসপেক্ট, যেটা হচ্ছে রাহুর। এডুকেশনের ক্ষেত্রে এই সময় আমরা কিন্তু কিছু বৈদেশিক যোগাযোগ, দূরের যোগাযোগ এগুলো পেতে পারি। যারা এডুকেশন নিয়ে ভাবছেন আরেকটু ত্বরান্বিত করতে হবে, নতুন ধরনের এডুকেশন অ্যাচিভ করার চেষ্টা করা যেতে পারে। আই স্ট্রংলি বিলিভ অর আই এম গোয়িং টু সাজেস্ট ইউ দ্যাট এই ধরনের ক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা তেমন সংযোগ দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ রাশি। এবং এডুকেশনের ক্ষেত্রে সব থেকে লাকিয়েস্ট যদি আমরা শব্দটা ইউজ করি এবং নক্ষত্র হিসেবে, তাহলে সেটা অশ্বিনী অ্যান্ড ডেফিনেটলি কৃত্তিকা। ভরণীর ক্ষেত্রে এডুকেশনের কিছু চেঞ্জের জায়গা আছে, এমনিতেও আপনার কিছু ওরিয়েন্টেশনে প্রবলেম আছে, কিছু সমস্যা আছে আপনার কো লার্নারের সাথে, টিচারের সাথে। তো কোথাও যেন গিয়ে সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা নেই, এবং আপনার টিচারের যখনই জলতত্ত্বের স্বভাব হবে তখন গিয়ে প্রবলেমটা বেশি আসবে। বেসিক্যালি এটা একটা হিউজ প্রবলেম হয়ে যাচ্ছে ভরণী। আচ্ছা, এবার আমরা চলে আসি ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও আমরা আলোচনা করলাম এডুকেশনে। তবে এডুকেশনে যারা রিসার্চ করতে চাইছেন, তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই সুযোগ বাড়াবে। রিসার্চ যারা বিদেশে করতে চাইছেন করতে পারেন, খারাপ কম্বিনেশন বলছি না। প্রেমজ জীবন কেমন যাবে মেষের? প্রেমজ জীবনের ক্ষেত্রে মেষের ওভারঅল প্রেডিকশন এটাই যে এই একটা মাস একটু চাপের যাবে। একটু চাপের যাবে বলতে ছোটখাটো বিষয় নিয়ে একটু অসন্তোষ তৈরি হতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই সময় আপনাদের সম্পর্কে গ্রহণ লাগানোর জন্য কোনো থার্ড পার্টি মানুষ কাজ করতে পারে। বিষয়টা বুঝে বলুন, বিষয়টা কেমন? আপনার পঞ্চমপতিকে রবি গ্রহ, তিনি অবস্থান করবেন দ্বাদশে, সে করুন, কোনো সমস্যা নেই। কার সাথে করবেন? এটাতে সমস্যা, রাহুর সাথে। তো 5-12 এর কম্বিনেশন এমনিতেই রিলেশনশিপ ব্রেককে রিপ্রেজেন্ট করে। তার সাথে আমরা দেখছি রাহুও আছে। তো এই যে রাহুর কানেকশন পেলেন রবি, তার ফলে একটা এখানে তৈরি হলো গ্রহণযোগ। কিন্তু প্রশ্ন হলো, রবি এমনিতেই জল রাশিতে তো সেখানে গিয়ে আজকে ম্যাসিভ যে পজিটিভিটি রিগার্ডিং রিলেশনশিপ, এনি টাইপ অফ রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ, এই জায়গাটা কিন্তু ধনাত্মক নয়। তাহলে এই জায়গাটাকে আমরা কিভাবে রিকভার করতে পারি? বাট অ্যান্ড ইজ ইট রিকভারেবল? দেখুন, আমি মনে করি তিনটি নক্ষত্রের এক্ষেত্রে তিন রকমের ফলাফল প্রাপ্তির সম্ভব। কৃত্তিকা সব থেকে বেশি ইফেক্টেড হতে পারে এই সব। হঠাৎ করে সম্পর্ক ভেঙে গেল, হঠাৎ করে সম্পর্কের মানুষ কোনো কথা না বলে আপনার সাথে যোগাযোগটা বন্ধ, কমিউনিকেশন নেই, যোগাযোগ নেই, কল করছেন ধরছে না, মেন্টাল প্রেশার বাড়ছে এবং নিতে পারছেন না। সো ডিসিশন নিলেন যা করবে কর। এই ধরনের একটা প্রভাবে নেগেটিভিটি আসতে পারে, যদিও সেটা একদম ঈপ্সিত নয়, ঈর্ষা যেন সেই জায়গাটা তৈরি না করে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমাদের বুঝতে হবে বা ভাবতে হবে, সেটাও ডেফিনেটলি নক্ষত্র হিসেবে ভরণীর কিন্তু এতটা প্রবলেমেটিক জায়গা আসবে না, কারণ ভরণী অত্যাধিক অ্যাডজাস্টেবল একটা নক্ষত্র, এবং মেষ রাশির 3 নক্ষত্রের মধ্যে 2টি নক্ষত্র বেশি অ্যাডজাস্টেবল। ডেফিনেটলি তার মধ্যে আমরা ভরণীকে প্রথমে রাখতে পারি। এই যে ভরণীর ক্ষেত্রে যে অ্যাডজাস্টের গুণটা রয়েছে, তো ভরণী চেষ্টা করে টলারেট করার, মানে একদম লিমিট ক্রস না করলে ভরণী ঝামেলার মধ্যে যায়। এমনি রিলেশনশিপের ক্ষেত্রে এই মাসের আপনাদের প্রেডিকশন এটাই, একটু জটিলতা আসলেও সেটা ম্যানেজ করতে পারবেন। রইল বাকি হচ্ছে অশ্বিনী রিলেশনশিপও নিউট্রাল প্রকৃতির থাকছে, ভেরি রিসেন্ট। এমনিতেও আপনাদের একটা গোলযোগ থেকে আপনারা উঠেছেন, সো নতুন করে এক্সপেক্ট করছি না যে হঠাৎ করে আরো বেশি সমস্যা চলে আসবে, বাট ইয়েস, স্ট্রং পসিবিলিটিস আর দেয়ার যে কিছু সমস্যা আসবে আর সমস্যার সংযোগ রয়েছে। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব, সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের এনহান্সমেন্ট বা গতি কতটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যুক্ত রয়েছেন যারা কর্মজীবনের সাথে। আমি এখনো দুটো বিষয় আলোচনা করব কর্মজীবনের পরে, একটা সন্তান যোগ আর একটা বৈবাহিক বিষয়টা। তো দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হাউস 10th হাউস। তাও 10th লর্ড 11th এই মাস থেকে, মানে এই সময়কালে মঙ্গলের সাথে তার সংযুতি থাকবে। এর সাথে সাথে আমরা দেখবো শুক্রের সংযুতি আছে। এমনিতেও আপনাদের যে 5th লর্ড তিনি 12th যাচ্ছেন, 6th যে লর্ড তিনিও 12th হাউস অ্যান্ড লগ্ন ভাব শেয়ার করবেন, অ্যান্ড 7th যে লর্ড সেও কিন্তু 11th and 12th শেয়ার করবে।
তো সব মিলিয়ে কর্মের জায়গায় কিছুটা পরিবর্তনময় সংযোগ তৈরি হবে। এখানে আপনার কি হতে পারে, আর্জ বেড়ে যেতে পারে কিসের জন্য, চেঞ্জ করার জন্য। হঠাৎ করে আপনি অনুভব করলেন যে আমি এখানে আর থাকবো না। এখানে আমাকে নমিনেট করা হচ্ছে, এখানে আমাকে প্রমোশন দেওয়া হচ্ছে না। এই ধরনের থিঙ্কিং গুলো কিছু কিছু সময় দেখা যাবে আপনার জন্য সমস্যা প্রধান। অর্থাৎ এখানে নিজেই গঠনমূলক সিদ্ধান্ত না নিয়ে বিশৃঙ্খল সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি লক্ষ্য করা যেতে পারে, যেটা আমার মনে হয় নিশ্চিতভাবে ভাবার বা যেটি ভাবার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা উভয়। এর পরের যে বিষয়টা আপনাকে বুঝতে হবে ডেফিনেটলি কর্মজীবনের ক্ষেত্রে, যে কোন প্রফেশনে কেমন ফল। আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাও করবো, বাট তার আগে রাশি ভিত্তিক আলোচনাটা করে দিই, কারণ অনেকে নক্ষত্র জানে না। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের 3টে পার্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথমত হচ্ছে সেলফ প্রফেশন। 5th লট 12 কিছু যোগাযোগ আপনাদের ম্যাসিভলি ডেভেলপ করতে পারে, কিন্তু অনেক যোগাযোগগুলোই রেজিস্ট নাও করতে পারে। যোগাযোগ বাড়লো, কথা হলো, সবকিছু ঠিকঠাক হলো, অর্ডার দেবে, এই ধরনের একটা সিচুয়েশন এসে ব্রেক হয়ে গেল। সো এই ধরনের কিছু ভাইবস দ্যাট উই ক্যান গেট, এই ধরনের কিছু ভাইবস প্রাপ্তির সংযোগ কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি। সো উই হ্যাভ টু অ্যাওয়ার, আমাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, পার্টিকুলারলি এই ম্যাটারটাকে কেন্দ্র করে। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ডেফিনেটলি এখানে সেলফ প্রফেশনে, এবং অশ্বিনী নক্ষত্রে যারা সেলফ প্রফেশন করে তাদের ম্যাসিভ নেগেটিভ জায়গায় যাবে না। উপরন্তু কিছু যোগাযোগ বৃদ্ধি, বিদেশিক যোগাযোগ বৃদ্ধি, মানে বৈদেশিক যোগাযোগ বৃদ্ধির কিছু সম্ভাবনার জায়গা, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবং আরেকটা কথা বলি, এখানে পার্টনারশিপে যারা সেলফ প্রফেশন করে, মানে সেলফ প্রফেশন আপনিই করেন, আপনার একজন সহযোগী বা পার্টনার আছে, তাদের ম্যাসিভ ডেভেলপমেন্টের সংযোগ থাকছে, মানে পার্টনার এখানে ক্ষতিকারক হবে না। তবে ভরণীর ক্ষেত্রে এই জায়গাটা ডিস্টার্ব হবে। ভরণীর সেলফ প্রফেশন ওভারঅল চলবে, ভরণীর যতটা না আয় হবে তার থেকে এই সময়ে দেখা যাবে যোগাযোগ কমিউনিকেশন গুলো ভালো, কিন্তু যোগাযোগ কমিউনিকেশন হয়ে তার যে রেজাল্ট সেটা ভরণী নাও হতে পারে। এখানে ইউটিলাইজ হওয়ার একটা সম্ভাবনা দিচ্ছে। কৃত্তিকার ওকে ওকে টাইপ চলবে, মেসিভ নেগেটিভ না হলেও কৃত্তিকার সামান্য একটু ডিটোরিয়েট করতে পারে, সেটা হয়তো 19-20, বর্তমানে হয়তো 67 রয়েছেন দাঁড়িয়ে, সেটা হয়তো 63-তে এসে পৌঁছানো। এই ধরনের একটা টেন্ডেন্সির জায়গা থাকতে পারে। এর পরের যে বিষয়টি সেটি হলো জব, অ্যান্ড জবের ক্ষেত্রে নতুন অপরচুনিটি পাবে অনেক জাতক জাতিকা রয়েছেন। তাদের মধ্যে আমি বলবো অবশ্যই অশ্বিনী নক্ষত্রের নতুন কিছু সংযোগের সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিশেষ করে 26 তারিখ থেকে 9 এপ্রিলের মধ্যে একটা সমন্বয়, এটা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য ভালো। এবং প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারবো বেশ কিছু মেষ রাশির জাতক জাতিকাদের জব চেঞ্জের ভাইবস এগুলো আসতে পারে। বরণীর ক্ষেত্রে পরিবর্তনটা করাটা একটু রিস্কি হয়ে যাবে, কারণ পরিবর্তনের ফলে কিছু নেগেটিভিটি আসতে পারে। কৃত্তিকার ওকে ওকে টাইপের কম্বিনেশন, কিছু লিগাল ইস্যুস থেকে কৃত্তিকা বেরোতে পারবে, এই কৃত্তিকার নেগেটিভ কিছু ভাইবস দেখছি না। ব্যবসার ক্ষেত্রে মেষ রাশির এই সমন্বয় কিন্তু যোগাযোগ বাড়াবে প্রথম অর্ধে, মানে 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো আমি বলবো। তারপরের টাইমিংটা কোথাও যেন গিয়ে প্রলোভনে পা দেওয়া, কিছু ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, পার্টনারশিপ রিলেটেড কিছু প্রবলেম আসা, টাকা আসার কথা আসছে না, এই ধরনের কিছু জটিলতাকে বহন করতে পারে। তবে 3টি নক্ষত্রের মধ্যে সব থেকে ভালো ফল পাবেন ভরণী নক্ষত্র, যাদের ব্যবসা বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি। কৃত্তিকার ফলাফলটা মধ্যম প্রকৃতির। কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের যোগাযোগ ম্যাসিভলি ডেভেলপ হলেও প্রবলেমটা হচ্ছে কোথাও যেন গিয়ে রেজিস্ট করার ক্ষেত্রে। সো আয় প্রচুর বাড়তে পারে কৃত্তিকার ব্যবসার দিক থেকে, ব্যয়ের জায়গাটা নিয়ে আমি অ্যাকচুয়ালি চিন্তিত। এবং রইল বাকি হচ্ছে বরণী। বরণী নক্ষত্রের পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনাটাই বেশি। অশ্বিনীর মধ্যম প্রকৃতির চলবে, নিউট্রাল বলা যেতে পারে। সন্তান যোগের ক্ষেত্রে মেষ রাশির এই যে মাসটি সেটি মধ্যম প্রকৃতি, নতুন ডিসিশন নেওয়া যেতে পারে, তবে আরেকটু আগে চিন্তা করাটা বেটার হতো বলে আমি মনে করি। অশ্বিনী এবং বরণীর ক্ষেত্রে সন্তান সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি বাড়বে, ইভেন সন্তানের সাথে রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোও ঠিক হবে, যদিও কৃত্তিকার ক্ষেত্রে এই জায়গাটা মধ্যম প্রকৃতির থাকছে। রইল বাকি হচ্ছে আপনাদের ডেভেলপমেন্ট বৈবাহিক জীবনের ক্ষেত্রে। সো মেষ রাশি জাতক জাতিকাদের বৈবাহিক জীবনের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে পজিটিভই বলবো। এমনি টুকটাক অশান্তি থাকলেও ম্যাসিভ নেগেটিভিটি এক্সপেক্ট করছি না, উপরন্তু পজিটিভিটি এক্সপেক্ট করছি। অ্যান্ড ডেফিনেটলি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনের কিছু সমস্যা সমাধান হবে, ল লিটিগেশন থেকে বেরিয়ে আসার টেন্ডেন্সি আছে। বরণীর মোটামুটি চলছে, মাঝে মাঝে মানসিক চাপ আসে, ওটাকে নিয়ন্ত্রণ করা যায়। অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের এমনিতে কিন্তু নতুন বিবাহের সংযোগে একটু বাধা থাকলেও প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিছু সংযোগ তৈরি হওয়ার টেন্ডেন্সি দিচ্ছে। যাদের ঝামেলা চলছে তাদের মিলিয়েও ফলাফল প্রাপ্তির সম্ভাবনা।
সহোদরের সাথে সম্পর্কের জায়গাটা ৩ নক্ষত্রেরই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের। দেখুন আজকের অনুষ্ঠানটি কিন্তু রাশি ভিত্তিকও হলো, নক্ষত্র ভিত্তিকও আলোচনা করার চেষ্টা করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকুন আপনারা। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।